জি স্যার, দেখা যাচ্ছে। হুম। বাকিটা একটু কথা বলো, বাকিটা শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, গতদিন তোমাদেরকে সিম্পল কিছু ডেফিনেশন পড়ানো হয়েছিল এগুলো। আর দেখো পারপাস, এখানে কোস্টাল অ্যাকুয়াকালচারের পারপাস না দিয়ে আমি পারপাস অফ অ্যাকুয়াকালচার দেয়া হয়েছে। এটার আসলে অ্যাকচুয়ালি কারণটা কি, যে তোমার পারপাস অফ অ্যাকুয়াকালচার, কোস্টাল অ্যাকুয়াকালচার তো আসলে অ্যাকুয়াকালচারেরই একটা অংশ, এবং তোমার অ্যাকুয়াকালচারের পারপাস গুলো যদি সার্ভ করে তাহলে এটা কিন্তু ঠিক সেম অ্যাজ তোমার কোস্টাল অ্যাকুয়াকালচারেরও পারপাস গুলো সার্ভ করবে। তো এই জন্য এখানে এটা এটা আমি নোট আকারে না বা কোনো শীট আকারে না, তোমাদেরকে পারপাস অফ অ্যাকুয়াকালচার গুলো এখানে দেয়া আছে। এটার আঙ্গিকে তোমাদের একটু কোস্টাল অ্যাকুয়াকালচার রিলেটেড নিয়ে থিঙ্কিং করতে হবে। এটা কাইন্ড অফ তোমাদের হোমওয়ার্কের মতো আর কি, যে তোমরা নিজেরা একটু স্টাডি করবা যে এই জিনিসগুলো কোনটা কি। যেমন ধরো যে জেনারেশন অফ ইনকাম এন্ড এমপ্লয়মেন্ট, যে কোস্টাল অ্যাকুয়াকালচার আসলে কোস্টাল রিজিয়ন কি পরিমাণ ইনকাম জেনারেট করতেছে এবং এমপ্লয়মেন্ট জেনারেট করতেছে, ঠিক আছে। এই 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 জিনিসগুলো কিন্তু তোমরা সরাসরি পড়ে আসছো অ্যাকুয়াকালচারের ক্ষেত্রে, যে হোয়াট আর দি পারপাসেস অফ অ্যাকুয়াকালচার। সেই জিনিসগুলোই এখানে দেয়া আছে, পারপাসেস অফ অ্যাকুয়াকালচার। বাট তোমাদেরকে যেটা করতে হবে, এটা একটু থিঙ্কিং করতে হবে ইন রেসপেক্ট টু কোস্টাল অ্যাকুয়াকালচার। হ্যাঁ, এইভাবে একটু তোমরা এই জিনিসটা দেখে নিবা। হিস্টোরি অফ কোস্টাল অ্যাকুয়াকালচার, হিস্টোরি অফ কোস্টাল অ্যাকুয়াকালচারের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড হিস্টোরি আর একটা হচ্ছে বাংলাদেশে কিভাবে আসলে কোস্টাল অ্যাকুয়াকালচার ডেভেলপ করলো। ওয়ার্ল্ড হিস্টোরিটার এখানে সিম্পল কিছু ইনফরমেশন আছে, যে সিউইড কালচার কখন থেকে শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, মলাস কালচার কখন থেকে শুরু হয়েছে, কোথায় শুরু হয়েছে, কোন ফিন ফিস্টার মাধ্যমে আমাদের আসলে কোস্টাল অ্যাকুয়াকালচার স্টার্ট হয়েছে। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো একটু পড়ে নিবা। এটা হচ্ছে দিস ইজ ফর কুইজ এক্সামস। হ্যাঁ, এই জায়গাটুকু কুইজের জন্য পড়ে নিবা। হিস্টোরি অফ কোস্টাল অ্যাকুয়াকালচার ইন বিডি, এটা তোমাদেরকে একটু আমি যদি বলি, তোমরা একটু শোনো, এখানে আসলে বোঝার কিছু নাই। তোমরা স্টোরিটা শোনো যে বাংলাদেশে আসলে কিভাবে কোস্টাল অ্যাকুয়াকালচার ডেভেলপ করলো। এই জিনিসটা জানলে তোমরা বাংলাদেশে কোস্টাল অ্যাকুয়াকালচারের ডেভেলপমেন্টটা বুঝতে পারবা। একটা সময় ছিল, দেখো এখন তোমরা জানো যে চিংড়ির কি পরিমাণ দাম, বলো তো? 1 কেজি চিংড়ি বাজারে কত টাকায় পাওয়া যায়? 600। 600, 800, ইভেন 1200 টাকা পর্যন্ত কিন্তু বড় বড় গলদা চিংড়ি বাজারে বিক্রি হয়, বুঝছো? তো এখন কিন্তু চিংড়ির অনেক দাম, এবং চিংড়ির কিন্তু কনজিউমার আমাদের দেশে খুব কম, যেহেতু এগুলো অত্যন্ত হাই ভ্যালুড স্পিসিস। এই জন্য এগুলো কিন্তু লোকাল কনজিউমার কম। আমাদের চিংড়ি, শ্রিম, প্রনের মেইন মার্কেটটাই কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। সব থেকে বেশি অংশ কিন্তু এটা হচ্ছে তোমার বাইরে এক্সপোর্ট হয়ে যায়, অল্প কিছু অংশ আছে যারা লোকাল কনজিউমাররা কনজিউম করে থাকে। তো একটা সময় ছিল যখন কিন্তু চিংড়ির আসলে এত রমরমা অবস্থা ছিল না। আমাদের বিশেষ করে শ্রিম্প এবং প্রন তো মেইন কালচার এরিয়াটা হচ্ছে তো কোস্টাল রিজিয়ন, কোস্টাল ডিস্ট্রিক্ট যেগুলো আছে সেগুলো। তো এই অংশগুলোতে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে সল্ট ইনট্রুশন, যে প্রচুর পরিমাণে লবণাক্ততা বেশি। তোমাদের কোস্টাল রিজিয়নে বাড়ি আছে কারো যে অঞ্চলগুলোতে লবণাক্ততা আছে? হ্যালো? না স্যার, কারো নাই। আচ্ছা, তো এই আমাদের দক্ষিণাঞ্চলে তোমার কিন্তু লবণ হচ্ছে একটা সমস্যা, বুঝছো, বিশেষ করে এগ্রিকালচার ফিল্ডের জন্য। তো একেবারে সাগরের কাছাকাছি যে কোস্টাল ডিস্ট্রিক্ট গুলো আছে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা, ভোলা, তারপরে হচ্ছে তোমার ওইদিকে কক্সবাজার, টেকনাফ, হ্যাঁ, এই জায়গাগুলোতে দেখা যায় কি যে লবণাক্ততার পরিমাণ এত বেশি যে ওই সময়ে এই এরিয়াগুলোতে এগ্রিকালচার ক্রপ প্রোডাকশন কিন্তু খুব কম হতো। হ্যাঁ, মানে এগ্রিকালচার ক্রপ প্রোডাকশনের জন্য তো এটা হচ্ছে লবণ একটা ব্যারিয়ার। তুমি যদি তোমার জমিতে যদি লবণ থাকে, এমন দেখা যেত যে হেক্টরের পর হেক্টর জমি তোমার লবণের কারণে একেবারে পুড়ে গেছে, বুঝছো, সেভাবে ভালোভাবে শস্য হইতো না। এই ধরনের এই রকমের প্রবলেম গুলো ছিল। পরবর্তীতে বেশ কিছু কিন্তু প্রজেক্ট নেওয়া হয়েছে যাতে এই লবণটাকে, এই কৃষি জমিগুলোর ভেতরে লবণের ইন্ট্রুশনটাকে ঠেকানো যায়। তো অনেক দীর্ঘ সময় পর্যন্ত, আসলে দীর্ঘ সময় পরে কিছু কিছু কৃষি এরিয়াতে লবণটা আসলে কন্ট্রোলে আসছে। হ্যাঁ, তো একটা সময় আমি তোমাদের প্রিভিয়াস স্টোরি বলতেছি, তো এই সময়টা ছিল কি যে দেখা যেত যে এগ্রিকালচার ক্রপ তোমার সেভাবে হইতো না। আবার তোমার বিশেষ করে তোমার এই লবণাক্ততার কারণে দেখা যায় যে, লবণাক্ততা না, সরি, জোয়ার ভাটার কারণে দেখা যায় যে বেশ কিছু লো ল্যান্ড যেগুলো থাকতো এগুলো তোমার হচ্ছে পানিতে ডুবে থাকতো।
লো এরিয়া গুলো, এই জায়গাগুলোতে তো এমনিতেই কোনো রকমের কোনো প্রোডাকশন হইতো না, তো ফার্মাররা এই জমিগুলো থেকে তেমন কোনো আউটপুট পেতো না, বুঝছো? তোমাদের এগুলো যে এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে তা না, এগুলো তোমাদের জানার জন্য বলতেছি, তোমরা এমনি শোনো। তো তো ওই সময়ে মানে আর এটা আমি বলতেছি যে 60s 50s 60s এর দিকে, বুঝছো? তো সেই সময়ে আসলে মানুষজন দেখা যেত যে লোন করতো, এবং এইরকম খবর পাওয়া যেত যে ফার্মাররা তোমার লোনের টাকা শোধ করতে না পেরে সুইসাইড করতেছে। দক্ষিণাঞ্চলে কিন্তু একটা সময় এরকম খুব খারাপ অবস্থা ছিল, বুঝছো? তো ধীরে ধীরে যখন এই যে শ্রিম্প এবং প্রন কালচার স্টার্ট হলো শুরুর দিকেও, এটা স্টার্টিং হচ্ছে আমাদের এটা অ্যারাউন্ড 1970s এর দিকে, 1970-এর দিকে কিন্তু শ্রিম্প এবং প্রন কালচারটা, ঘের ফার্মিং সিস্টেম যেটাকে বলে, ঘের ফার্মিং সিস্টেমে শ্রিম্প এবং প্রন কালচারটা স্টার্ট হয়। শুরুতে এটা ছিল একবারে এক্সটেন্সিভ কালচার টেকনিক, যেটা অর্থাৎ ঘেরের ভেতরে তোমার পানি প্রবেশ করা হয়তো। তোমরা তো জানো যে জোয়ার ভাটা হয় না, আমি এই ছবিগুলো অবশ্য তোমাদেরকে দেখাবো। জোয়ারের সময় যখন পানি ফুলে ফেঁপে ওঠে, তখন এই নদী নালাগুলো থেকে এই পানিগুলো তারা ঘেরের মধ্যে প্রবেশ করায়, এবং ঘেরের মধ্যে প্রবেশ করায় এই ঘেরের গেটটা ক্লোজ করে দেয়। এবং যেহেতু নদী নালাগুলো তোমার সাগরের সাথে কানেক্টেড, এবং সাগর থেকে নদী নালার মাধ্যমে এই ঘেরগুলোতে শ্রিম্প এবং প্রনের যে পিএল গুলো, এগুলো কিন্তু ভেতরে প্রবেশ করতো, এবং তারা ফার্মাররা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এগুলোকে রেয়ারিং করে, যখন এগুলো বড় হইতো, মার্কেটেবল সাইজ হতো, তখন এগুলোকে বাজারে বিক্রি করে দিত। এটা হচ্ছে দি মোর এক্সটেন্সিভ কালচার প্র্যাকটিস। হ্যাঁ, কোনো কিছু বলবা? ডাকছে না, আচ্ছা আসতেছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, তোমরা তোমরা একটু হোল্ড করো, কেউ যেও না, কেমন? আমি আসতেছি। ঠিক আছে।
হ্যালো হ্যালো। জি স্যার। আই এম এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি তোমাদেরকে বললাম না যে আসলে খুব জরুরি একটা মিটিং চলতেছে, তো এটা এই জন্য মাঝে মাঝে কল আসতেছে। আচ্ছা, আমি কোথায় ছিলাম যেন বলো তো? স্যার ঘেরের কথা বলতেছিলেন। আচ্ছা, ওই যে এক্সটেন্সিভ ফার্মিং সিস্টেমের কথা বলতেছিলাম, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে ঘেরে তোমার হচ্ছে এই ন্যাচারাল রিসোর্স থেকে পানিগুলো যখন ঘেরের ভেতরে ঢোকানো হয়, তখন এর সাথেই তোমার ন্যাচারালি শ্রিম্প প্রনের যে পোনাগুলো আছে এগুলো ঘেরের ভেতরে প্রবেশ করে। হ্যাঁ, এবং তারপরে তোমার হচ্ছে এগুলো নির্দিষ্ট সময় পর্যন্ত রেয়ারিং করে তারপর সেল করা হয়। 1980s এর দিকে এসে দেখা গেল যে 1980s এর দিকে এসে শ্রিম্প এবং প্রন গুলো ইন্টারন্যাশনাল মার্কেটে এটার অনেক বেশি ডিমান্ড তৈরি হলো। ইন্টারন্যাশনাল বিভিন্ন মার্কেট বলতে আমি বলতে চাচ্ছি ইউএসএ, জাপান, চায়না, হ্যাঁ, এই কান্ট্রি গুলোর মানুষরা কিন্তু শ্রিম্প এবং প্রন খুব খেতে পছন্দ করে। ওরা কিন্তু এই যে ওদের খাবার অভ্যাস তোমরা দেখে থাকবা যে জাপানে সাধারণত দেখা যায় কি, ওই যে কি ব্যবহার করে, ওই যে কাঠি, তাই না, দুইটা। তারপরে ইউরোপ, ইউএসএ তে এরা কিন্তু সাধারণত তোমার চামচ এবং হচ্ছে কাঁটা চামচ ব্যবহার করে, ফর্ক ব্যবহার করে খাওয়া দাওয়া করে। তো ইন্টারমাসকুলার বোন আছে, এই ধরনের ফিশ কিন্তু ওদের আসলে পছন্দ না খুব একটা। তো শ্রিম প্রন এগুলোর অ্যাপিলিং একটা কালার, রান্না করার পরে এত সুন্দর একটা কালার হয়, এবং এটাদের টেস্ট, মাসেল টেক্সচার, নিউট্রিশন ভ্যালু, এগুলোর কারণে কিন্তু ইন্টারন্যাশনালি এই যে বিদেশিরা, ইউরোপিয়ানরা, ওরা এগুলোকে খুব পছন্দ করে খেতে। তো যখন ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হলো, হ্যাঁ, একটু 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 দাঁড়াও, যখন ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হলো তখন কিন্তু এই প্রোডাক্ট গুলো তোমার এই যে যেগুলো তোমার ইয়েতে তৈরি হচ্ছিল, এক্সটেনশনালি সরি এক্সটেন্সিভ সিস্টেমে তৈরি হচ্ছিল, এগুলোর কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে তোমার একটা ভ্যালু তৈরি হলো। এবং তখন এই যে রিজিয়ন গুলোতে যে গরিব ফার্মাররা যারা ছিল, তারা কিন্তু তখন এগুলা সেল করতে শুরু করলো। এত ঝামেলা সকালবেলা, ব্যস্ততা। তো তারপর দেখো যে তুমি ন্যাচারালি যে প্রোডাক্ট গুলো তৈরি হইতো এদের শ্রিম্প প্রন গুলো, এগুলো যদি দেশি মার্কেটে বিক্রি করতো তাহলে কিন্তু সে পরিমাণ দাম ইনশিওর করা পসিবল ছিল না। কিন্তু তারা যেটা করলো যে এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটটা যখন তৈরি হলো তখন পর্যাপ্ত পরিমাণে কিন্তু তাদের ইনকাম আসতে শুরু করলো, এবং এগুলো তারা অনেক বেশি দামে বাইরে বিক্রি করতে শুরু করলো। ফলে এই যে এখানে কিছু স্ট্যাটিস্টিক্স আছে, দেখো একটা সময় যখন ছিল যে তারা তাদের জমির অংশটুকু ব্যবহার করে ঠিকভাবে কোনো প্রোডাকশনই পেত না, সেখান থেকে এই যে ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট তারা তৈরি করতে শুরু করলো। দেখো 1983-84 সালে শ্রিম কালচার এরিয়া ছিল, শ্রিম প্রন কালচার এরিয়া ছিল 51,000 হেক্টর, এবং এই লাভের কারণে ধীরে ধীরে এটা কিন্তু ম্যাসিভ আকারে বাড়তে শুরু করলো। পরবর্তীতে দেখো 1993-94 মাত্র 10 বছরের ব্যবধানে এটা কত আসছে, আমার কার্সর দেখা যাচ্ছে? জি স্যার। দেখো 1,42,000 হেক্টর, তার মানে 51,000 হেক্টর থেকে 1,42,000 হেক্টরে বেড়ে গেল, বুঝছো? এবং ফাইনালি দেখো 2003-4 সালের এটা ডাটা, এটা রিসেন্ট ডাটা গুলো এখানে নাই, তোমরা রিসেন্ট ডাটা গুলো দেখতে পারো। এখানে দেখো যে দেখো 2,71,000 হেক্টর জমিতে এখন 2003-4 সাল পর্যন্ত শ্রিম্প প্রন প্রোডাকশন হইতে শুরু করলো। এবং এইটা শ্রিম্প এবং প্রন প্রডিউসিং যে এরিয়া গুলো, এইটা মেইনলি হচ্ছে কিন্তু খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, তারপরে হচ্ছে কক্সবাজার, চিটাগাং, তারপর টেকনাফ, এই রিজিয়ন গুলোতেই কিন্তু এই কালচারটা সব থেকে বেশি পরিমাণে হয়। এই যে তোমরা ইয়েটা দেখো, আচ্ছা দাঁড়াও তো, আমার কাছে এই ছবিগুলো আছে কিনা। এই যে দেখো, তোমাদেরকে যে এক্সটেন্সিভ সিস্টেমের কথা বলতেছিলাম না, আসছে তোমাদের সামনে? জি স্যার। এই যে এই চ্যানেল দেখতেছো, নৌকা আছে না, এই চ্যানেল গুলোই কিন্তু জি আসলে, এই চ্যানেল গুলো কিন্তু বিভিন্ন নদীর সাথে কানেক্টেড। এই যে এখানে দেখো, এটা কিন্তু একটা নদী, উপরের দিকে ডান সাইডের যে ছবিটা, এটা কিন্তু একটা নদী। নদী থেকে এইভাবে পানিগুলো চলে আসে। এই যে এখানে একটা গেট আছে, এই গেটটা খুলে দিলেই পরবর্তীতে তোমার একেবারে গ্রামের ভিতরে এরকম ছোট ছোট চ্যানেল চলে যায়, বুঝছো? এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে এই নদী নালা থেকে তোমার জোয়ারের যখন পানি আসে তখন জোয়ারের পানিগুলো ভেতরে ঢোকে, এবং এই পানিগুলো চ্যানেলে চ্যানেলে চ্যানেলের মধ্য দিয়ে সরাসরি এই যে এরকম ঘেরের মধ্যে এসে পৌঁছে যায়, বুঝছো? এই যে দেখো ঘের, এখানে ঘের বলতে কি, ঘেরটা নিয়ে তোমাদের আলাদা একটা জিনিস পড়ানো হবে এখানে।
ধান চাষ করা হয়, তোমার মাছ চাষ করা হয়, সব একসাথে চাষ করা হয়, শ্রিম্প প্রন কালচার করা হয়। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই চ্যানেলগুলোকে অনেক সময় নৌকা দিয়ে ট্রান্সপোর্টেশন রুট হিসেবেও ব্যবহার করা হয়, বুঝছো? তোমাদেরকে বললাম না যে এই নদীগুলো কিন্তু হচ্ছে কানেক্টেড সাগরের সাথে, তাহলে সাগর থেকে শ্রিম্প প্রনের পোনাগুলো এখানে আসে নদীতে, এবং নদী থেকে এই চ্যানেলগুলোর মাধ্যমে এই যে এই ঘেরগুলোতে চলে আসতো। এটা হচ্ছে এক্সটেন্সিভ সিস্টেম। আর এখন কিন্তু একেবারে ইন্টেন্সিভ সিস্টেমে কালচার করা হয়। এই যে দেখো একটা ফার্ম, এখানে কিন্তু ইন্টেন্সিভ ফার্মিং হয়, যে এয়ারেশনের ব্যবস্থা করা হয়েছে হাই স্টক ইন্টেন্সিটিতে। তো এভাবে ধীরে ধীরে কিন্তু ডেভেলপ করতে থাকে, এবং যখন ফার্মাররা দেখলো যে দ্যাট ইজ প্রফিটেবল, এখানে দেখো এটা আমার একটা গবেষণা ছিল তোমার বাগেরহাটের কিছু এরিয়াতে। হুম 2003 সালে কিছু জমি, এই দেখো যেগুলোর মোটা, এই যে মোটা আইলের মতো অংশগুলো দেখতে পারতেছো তোমরা, জি জি স্যার। স্যার। এটা হচ্ছে ঘের। রাইস ফিল্ডটাকে মডিফাই করে এইরকম মোটা আইল তৈরি করে ঘের তৈরি করা হয়, বুঝছো? এর ভেতরে তোমার ধান চাষও করা হয়, পানিও থাকে, সেখানে মাছ চাষও করা হয়। এই যে যে ছবিটা দেখাইলাম তোমাদের, এই যে এই ছবিটা, এইরকম ঘের পরিণত করা হয়। এটা হচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ, স্যাটেলাইট ইমেজ থেকে, গুগল স্যাটেলাইট ইমেজ থেকে কিন্তু এই ধরনের ছবিগুলো দেখা যায়। যে এই গ্রামটার এই অংশটাতে দেখো যে 2003 সালে এই অংশগুলো কিন্তু ধান ক্ষেত ছিল, এই অংশগুলোতে কোনো ঘের ছিল না। এই যে দেখো এগুলো ঘের, কিন্তু এগুলো কিন্তু কোনো ঘের ছিল না। পরবর্তীতে দেখো 2013 সালে, ঠিক 10 বছর পরে, ওই অংশগুলো সব ঘেরে পরিণত হয়ে গেছে। এইখানে দেখো এই ছবিটাতে 2003 সালে বিভিন্ন জায়গায় যে ফাঁকা যে অংশগুলো দেখতেছে, এগুলোতে কিন্তু কোনো ঘের ছিল না। পরবর্তীতে আবার সব ঘের হয়ে গেছে। এই যে এই অংশটা দেখো, এই এরিয়াটা, এখানে কোনো ঘের ছিল না, অল্প কয়েকটা ঘের আছে মাঝে মাঝে, পরবর্তীতে সব ঘেরে টার্ন করছে। তো এই যে মেসিভ ট্রান্সফরমেশন তোমার রাইস ফিল্ড থেকে ঘেরে পরিণত হয়, এটার কারণটাই হচ্ছে যখন ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হলো এবং এই শ্রিম্প প্রন গুলোর ভ্যালু অ্যাড হলো, তারা অনেক প্রফিট করতে থাকলো এখানগুলো, এই জায়গাগুলো থেকে। আচ্ছা, একটু একটু হোল্ড করো তো। তো এই ছিল আসলে ট্রান্সফরমেশনের আমাদের ইয়েগুলো। তোমরা এই যে দেখো পরবর্তীতে এই যে ঘের ফার্মিং সিস্টেমটা সম্পর্কে এখানে কিছু বলা আছে। তোমরা এগুলো আরো যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তে শুরু করব ঘের ফার্মিং, তখন আরো ডিটেলস তোমরা জানবা। এখন দেখো, গতকাল তোমাদেরকে বলতেছিলাম না যে কোস্টাল জোন আসলে কতটুকু এরিয়া পর্যন্ত আমরা কোস্টাল জোন নির্ধারণ করব, মনে আছে তোমাদের? হুম তোমরা এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝবা। এখানে কি কি কালার করা আছে দেখো তো। এটা তো হচ্ছে সাগর, এই যে একটু হলুদ কালার, এইটাকে কি বলে, আকাশি কালার নাকি? আর এটা হচ্ছে সবুজ কালার, তাই না? এখানে 3 ধরনের মার্কিং আছে। এই 3 ধরনের মার্কিং 3টা এরিয়া নির্ধারণ করে। একটা হচ্ছে এক্সপোজড কোস্ট, একটা হচ্ছে ইন্টেরিয়র কোস্ট। হ্যাঁ, এই যে এই অংশটুকু, সবুজ অংশটুকু, এটাকে বলে এক্সপোজড কোস্ট। আর এক্সপোজড কোস্টের বাইরে যেটা, সেটাকে বলে হচ্ছে ইন্টেরিয়র কোস্ট, বুঝছো? এখন দেখো যে কোস্টাল এরিয়া তাহলে কতটুকু, বাংলাদেশেরও তো কিছু ল্যান্ডমাস গিয়ে সাগরের সাথে মিলিত হয়েছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু এই এরিয়াটা হচ্ছে কোস্ট। কিন্তু কতদূর পর্যন্ত আমরা সেটাকে কোস্ট বলবো, এইটা নির্ধারণের জন্য আমাদের 3টা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল হচ্ছে টাইডাল ফ্লাকচুয়েশন। হ্যাঁ, টাইডাল ফ্লাকচুয়েশন, স্যালিনিটি ইনট্রুশন, আর সাইক্লোন এন্ড স্টর্ম রিস্ক, স্টর্ম সার্জ রিস্ক। টাইডাল ফ্লাকচুয়েশন মানে কি, জোয়ার ভাটা, যেই অংশটুকুতে জোয়ার ভাটা হবে সেই অংশটুকু পর্যন্ত হচ্ছে কোস্ট। স্যালিনিটি ইনট্রুশন, যেই জায়গাটুকুতে সাগরের, এই সবগুলোই কিন্তু হচ্ছে সাগরের প্রভাব, বুঝছো? আমাদের যে সি লেভেল আছে এটার প্রভাব। টাইডাল ফ্লাকচুয়েশন, স্যালিনিটি ইনট্রুশন অর্থাৎ লবণাক্ততা থাকবে। গাজীপুরে কি লবণাক্ততা আছে? গাজীপুরে টাইডাল ফ্লাকচুয়েশন আছে? না স্যার। গাজীপুরে এগুলা নাই। ইভেন কোস্টাল রিজিয়নে যে পরিমাণে সাইক্লোন এন্ড স্টর্ম সার্জ রিস্ক, অর্থাৎ সাইক্লোন এবং স্টর্মের সময় এই যে বড় বড় পানির ঢেউ চলে আসে এবং উপকূলটাকে তোমার ডুবাইয়ে দেয়, এই রিস্ক কি গাজীপুরে আছে? এই জন্যই কিন্তু গাজীপুর কোস্টাল ডিস্ট্রিক্ট না, বুঝছো? এখন দেখো যে এইখানে কোস্টাল ডিস্ট্রিক্টের যে সবুজ যে অংশ। না স্যার। হ্যাঁ তুমি অনেক দেরিতে না বলছো।
আচ্ছা দেখো, এই যে এই অংশটুকুতে যেখানে তিনটা বৈশিষ্ট্যই বিদ্যমান সেই অংশটাকে বলা হয় হচ্ছে এক্সপোজড কোস্ট। অর্থাৎ এখানে তিনটা বৈশিষ্ট্যে তিনটাই বৈশিষ্ট্য আছে, এই জন্য এটাকে বলে এক্সপোজড কোস্ট। আর ভেতরের দিকে যে অংশগুলো ইন্টেরিয়র কোস্ট, এখানে তিনটার অন্তত দুইটা বৈশিষ্ট্য অ্যাভেলেবেল, বুঝছো? তিনটার দুইটা বৈশিষ্ট্য অ্যাভেলেবেল, আর এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ইন্টেরিয়র কোস্ট। এখন তোমরা বুঝতে পারছো বাংলাদেশের কোস্টাল এরিয়া কতটুকু, কোস্টাল জোন কতটুকু, এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে সেটা কোস্টাল এরিয়ার ভিতরে পড়বে। জি স্যার। শিওর বুঝতে পারছো? জি স্যার। এই যে বাংলাদেশে 19টা কোস্টাল ডিস্ট্রিক্ট আছে, বুঝছো? এই 19টার মধ্যে 12টা হচ্ছে তোমার তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করে, এই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে এক্সপোজড কোস্ট, আর বাকিগুলোকে বলা হয় হচ্ছে ইন্টেরিয়র কোস্ট। এই বাংলাদেশের এই 19টা ডিস্ট্রিক্ট হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট। এখানে এই যে হয় টাইডাল ফ্লাকচুয়েশন আছে, হয় স্যালিনিটি ইন্ট্রুশন আছে, নাহলে সাইক্লোন এন্ড স্টর্ম সার্জ রিস্ক আছে। এই ছিল মোটামুটি আমার বেসিক চ্যাপ্টার, যে কোস্টাল অ্যাকুয়াকালচার কাকে বলে, কোস্টাল অ্যাকুয়াকালচারের বেশ কিছু ডেফিনেশন গুলো, এগুলো তোমরা জানবা। পারপাস অফ কোস্টাল অ্যাকুয়াকালচার এটা পড়বা, ফোকাসিং কোস্টাল অ্যাকুয়াকালচার, হ্যাঁ, শুধু পারপাস অফ অ্যাকুয়াকালচার দেওয়া আছে। হিস্টোরি অফ কোস্টাল অ্যাকুয়াকালচার, এটা হিস্টোরি অফ কোস্টাল অ্যাকুয়াকালচার এটা যেটা কুইজের জন্য পড়বা, এটা হচ্ছে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে যেটা। আর বাংলাদেশের হিস্টোরিটা যেটা, এটা মোটামুটি আমি তো একটা গল্প বললাম, এই গল্পটা যদি শুনে থাকো বাকি অংশটুকু পড়লেই তোমরা মোটামুটি বুঝতে পারবা যে ট্রান্সফরমেশন গুলো কি। শেষের দিকে যে অংশটা তোমাদের বলা হয়নি আর কি, যে এই যে ঘের ফার্মিং সিস্টেম, প্রথমে যে কালচার সিস্টেমটা বললাম এটা কি ছিল বলো তো? এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ সিস্টেম। পরবর্তীতে আসলো হচ্ছে সেমি ইন্টেন্সিভ সিস্টেম, যখন নির্দিষ্ট পরিমাণ তোমার লার্ভা স্টক করতে শুরু করা হলো। আগে তো যে পানির সাথে যতটুকু আসবে সেটার উপরই ডিপেন্ডেন্ট। পরবর্তীতে দেখা গেল যে শ্রিম্প এবং প্রন যখন অনেক বেশি প্রফিটেবল হলো, এগুলো তোমার মার্কেট তৈরি হলো। মার্কেট তৈরি হলো মানে কি, কালচার করার জন্য তোমার সিড দরকার, তখন বিভিন্ন রকম হ্যাচারি তৈরি হলো। আবার কিছু কিছু মানুষ আছে যারা নদী নালা খাল বিল থেকে তোমার এই যে শ্রিম্প প্রনের লার্ভা গুলো কিনে নিয়ে এসে বিক্রি করতো। তো এই হ্যাচারি থেকে অথবা ন্যাচারাল সোর্স থেকে যে পিএল গুলো কালেক্ট করা হতো সেগুলো তোমার এই ঘেরগুলোতে স্টক করা হতো এবং রেগুলার এগুলোকে খাবার দেওয়া হতো। এটা হচ্ছে তোমার সেমি ইন্টেন্সিভ সিস্টেম, পরবর্তীতে 1993 থেকে তোমার কক্সবাজার রিজিয়নে যেটা চালু হয়, বুঝছো? আর পরবর্তীতে এখন শ্রিম্প প্রন কালচার একেবারে তোমার এক্সটেন্সিভ সিস্টেমে পৌঁছায় গেছে, যে হাই সফিস্টিকেটেড ইকুইপমেন্ট ব্যবহার করে খুব হাই স্টকিং ডেন্সিটিতে এবং হাই প্রোডাকশন টার্গেট নিয়েও কিন্তু এখন এই শ্রিম্প প্রন গুলো কালচার করা হয়। আমার একটাতে যাওয়ার সুযোগ হয়েছিল, তোমার খুলনার দাকোপে একটা এরকম তোমার এক্সটেন্সিভ শ্রিম্প ফার্ম ছিল, ওটার নাম হচ্ছে সাবিনকো শ্রিম্প ফার্ম। তখন গিয়ে দেখছিলাম যে এরা আসলে কতটুকু কোয়ালিটি মেইনটেইন করে, ইভেন ভিতরে তোমার এরা টুরিস্ট পর্যন্ত বা দর্শনার্থীদের পর্যন্ত যেতে দেয় না যেন, কারণ হাই স্টকিং ডেন্সিটিতে এক্সটেন্সিভ সিস্টেমের রিস্ক অনেক বেশি, তো ডিজিজের রিস্ক অনেক বেশি, তোমরা এই জিনিসগুলো জানো। তা আশা করি তোমরা স্টোরি গুলো পড়লে ফ্লো গুলো তোমরা বুঝতে পারবা। আর এইটা এমনি আজকে ছবিগুলো দেখাইলাম, ঘের ফার্মিং সিস্টেম সম্পর্কে যখন পড়বা তখন এগুলো আরো ডিটেলস জানতে পারবা। সব থেকে ভালো হইতো যদি কোস্টাল রিজিয়নে কেউ গিয়ে ঘুরে নিজের চোখে এই জিনিসগুলো দেখে আসতাম। আচ্ছা শোনো, আমি আসলে খুবই দুঃখিত, ক্লাসটা এমনিতে শুরু করছি দেরি করে, বারবার ক্লাসটাতে ইন্টারাপশন হচ্ছিল আমার আসলে অনেকগুলো কাজের কারণে। হ্যাঁ, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হলো। হ্যাঁ কনক, তুমি একটু বসো 1 মিনিট, হ্যাঁ একটু বসো, অসুবিধা নেই, বসো। তা আমি আশা করি তোমরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, জি স্যার। আর ইন্ট্রোডাকশনের যে নোটটা আছে আমি তোমাদেরকে দিয়ে দিব, কেমন? জি স্যার। আচ্ছা, তোমাদের আর কোনো কিছু জানার আছে? তোমাদের কোনো কোশ্চিন না থাকলে আমি তাহলে শেষ করি। হ্যাঁ, জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ, স্যার ভালো থেকো আসসালামু সবাই। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলো।